হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2024-এর ম্যাথ ক্লাস 27 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 27/2/2024-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 26টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা গাড়ির বিক্রয় মূল্য কত না 3675 টাকা। বলছে গাড়িটা 65% ছাড়ে বিক্রি করা হয়, সেক্ষেত্রে ধার্য মূল্য কত হবে? তো ধরলাম ধার্য মূল্য কত না এমপি হচ্ছে আমার এখানে ধার্য মূল্য, 65% ছাড়ে বিক্রি করা হয়েছে, তার মানেই হয়ে গেল কি এটা না এমপির ওপর 35 বাই হচ্ছে 100, এইটা করে পাচ্ছি কত আমার এখানে দেখেন না 3675। দেখো পুরোটাই কাটে, এটা 35 থেকে 35 মানে 1 7 যায় না বলে 0, 175 মানে এখানে পাচ্ছি আমি কত না 5 পাচ্ছি, তাহলে এখান থেকে আমি এমপির মানটা পাচ্ছি কত 10500, অর্থাৎ 10,500 টাকা হচ্ছে গাড়িটার ধার্য মূল্য। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা আমরা এইখানে দেখো 3 এর 4 কাজটাকে করিনি, মানে এখানে এর কাজটা আগে হবে, মানে 12 পাচ্ছি, 12কে 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 1 পাচ্ছি। ওকে, -88 + 75। আচ্ছা এটা থাক। এখানে দেখো 15 এর 2 মানে 30 পাচ্ছি, 30 6 হচ্ছে এখানে পাচ্ছি আমরা 180। আচ্ছা -88 আর +75 মানে পাচ্ছি এখান থেকে আমি -13। এখানে আগে রয়েছে একটা 1, এখানে রয়েছে কত না 180, 180 আর 1-এ দেখো এখানে পাচ্ছি আমি 181 -13, এখানে পাচ্ছি কত আমি 168। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যের মূল্য যখন 40% হ্রাস পায় তখন এটা বিক্রি আবার 60% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বিক্রির ওপর নেট এফেক্টটা কত? 40% মানে হচ্ছে 40/100, 20 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 2/5, অর্থাৎ যদি আগের মূল্য আগের প্রাইস যদি 5 থেকে থাকে, তার উপর দেখো 2 কমেছে, মানে এখন প্রাইসটা কত হয়েছে, মানে আফটার প্রাইস কত হচ্ছে এখন দেখো 3 হচ্ছে, কারণ 5-এর উপরে 2 কমছে। ওকে, আবার দেখো বলছে বিক্রি বলছে 60% বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে দেখো 60/100, 20 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3/5, মানে আগে যদি 5টা বিক্রি হতো, এখন কটা বিক্রি হচ্ছে না 3টে বেড়েছে তার উপর, তাহলে এখন কিন্তু বিক্রি হচ্ছে কটা না 8টা বিক্রি হচ্ছে। ওকে, তাহলে আগে দেখো আগে দাম ছিল 5, বিক্রি হতো 5, সেক্ষেত্রে মোট এফেক্ট ছিল কত না 25, ঠিক আছে, মোট রেভিনিউ ছিল কত না 25। আর এখন কি হচ্ছে, এখন কিন্তু দাম হয়ে গেছে 3, বিক্রি হচ্ছে 8, মানে রেভিনিউ হচ্ছে কত এখন 24। তাহলে বুঝতেই পারছো এটা হ্রাস পাচ্ছে এখান থেকে কত না 1, কিন্তু এখান থেকে কমে যাচ্ছে, তাহলে 1 কমছে 25-এর ওপর, সেক্ষেত্রে আমাদের 100-এর ওপর কত কমছে না 4% কিন্তু আমাদের এটা হ্রাস। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে একটা শার্টের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বলছে কত 1050 এবং 900 টাকা যথাক্রমে, সেক্ষেত্রে লাভের হার কত? দেখো লাভটা পাচ্ছি কত এখান থেকে আমরা 150 টাকা পাচ্ছি আমরা লাভ এখান থেকে, তাহলে 150 টাকা লাভ পাচ্ছি কতর উপর না 900-র ওপর, সেক্ষেত্রে আমরা 100-র ওপর কত পাচ্ছি কাটা পাচ্ছি আমরা এখান থেকে 6, 100/6 মানে পাচ্ছি এখানে আমরা 50 বাই হচ্ছে 3 মানে 16×2-3, তার মানে হচ্ছে 16.66%। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 8,000 টাকা মূলধনের ওপর প্রথম এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে কত না 800 টাকা এবং 880 টাকা যথাক্রমে, ঠিক আছে, বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। প্রথম এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদটা এত, তার মানে দেখো আমি ধরলাম হচ্ছে আর হচ্ছে আমার এখানে রেট, তাহলে 8,000 টাকার ওপর কী হচ্ছে এটা 1 + r/100, মাথার ওপর কী হবে না 1, কারণ 1 বছর হচ্ছে 1, সুদটা কত হচ্ছে এখান থেকে দেখো সুদ মানে কী বোঝাচ্ছে এখান থেকে দেখো, আমি যদি এখান থেকে একটা 1 বাদ দিই তাহলে পাবো এখান থেকে আমি 800 টাকা হচ্ছে সুদের পরিমাণটা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো আমি আর একটা পাই কি না 8,000 টাকার ওপর 1 + r/100, তার হচ্ছে এখানে হোল স্কোয়ার -1 করলে পাচ্ছি এখানে কত না 880, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস যে এইখান থেকে কিন্তু আমি এখান থেকে আর এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি, তাহলে এইটা কিন্তু আমরা লাগছে না, দেখো এখান থেকে 1 তো কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে 8,000-এর ওপর r/100 পাচ্ছি এখান থেকে সমান সমান কত পাচ্ছি এখানে আমরা 800 পাচ্ছি। এখন এইটা পুরোটা কাটলে পাচ্ছি এখানে আমরা কত না 80 পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে একটা শূন্য কাটে, তাহলে আর এর মান আচ্ছা 80 কোথায় 10 পাচ্ছি, 10 পাচ্ছি এখান থেকে আমরা, কারণ এখানে 3টে শূন্য এখানে 2টো শূন্য কাটলে 10 পড়ে থাকে, তাহলে আর এর মানটা পাচ্ছি কত আমরা এখান থেকে 100/10 সমান 10%, ঠিক আছে। এইটা কিন্তু আর লাগছেই না, আমাদের এখান থেকেই চলে আসছে যে বার্ষিক সুদের হারটা কত না 10%। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে নিম্নের কোন সংখ্যাটা বলছে 11 দ্বারা বিভাজ্য? কী কী দেওয়া আছে এখানে 1 4 4 2 দেওয়া আছে, দেখো 4 আর 1 যোগ করলে 5, 4 আর 2 যোগ করলে পাচ্ছি 6, 6 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে কত না 1, আমাকে এই বিয়োগফলটা আনতে হবে কত হয় 0 কিংবা 11-র মাল্টিপল এইভাবে,
আচ্ছা 9196, দেখি এটা কি আছে, 9 হচ্ছে 18, আর এখানে আছে 6 1 হচ্ছে 7। দেখো বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 11 পাচ্ছি। দেখো এইটা কিন্তু আমাদের মাল্টিপিল, 11 মাল্টিপিল, তার মানেই হচ্ছে কিন্তু 9196 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। নেক্সট চলো কী বলছে এখানে, অরুণ বৌণ থেকে 20% নাম্বার কম পায়, রাজু আবার বৌণ থেকে 30% নাম্বার কম পায়। যদি রাজু 140 নাম্বার পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অরুণের নাম্বারটা কত? আচ্ছা অরুণ, বরুণ আর হচ্ছে এখানে রাজু, ঠিক আছে। ধরলাম বরুণ পাচ্ছে হচ্ছে 100, সেক্ষেত্রে থেকে অরুণ পাচ্ছে কত? এখান থেকে 80 পাচ্ছে, ওকে। আর রাজু দেখো, রাজু হচ্ছে বরুণ থেকে 30% কম পাচ্ছে, তার মানে এটা পাচ্ছে কত না 70 পাচ্ছে। তো রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা 8:10 হচ্ছে 7। এখন কি বলছে না, রাজুর নাম্বারটা বলে দিয়েছে কত না 140, অর্থাৎ 7-এর মানটা দিয়ে দিয়েছে এখান থেকে 140। তাহলে 1-এর মান পাচ্ছি কত এখান থেকে না 20 পাচ্ছি, বা এর সাথে 20 গুণ করলে এটা পাচ্ছি। কি চেয়েছে আমার এখানে, অরুণের নাম্বারটা কত? তো একে 20 গুণ করে পাচ্ছি, মানে একেও আমি একইভাবে একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 8 × 20 হলে হবে কত এখান থেকে 160। 160 হচ্ছে এখানে আমাদের অরুণের নাম্বার, ওকে। নেক্সট চলো কী বলছে এখানে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার ভূমি হচ্ছে 12 আর সংলগ্ন উচ্চতা হচ্ছে ভূমির দৈর্ঘ্যের 1/3 অংশ। তার মানে এখান থেকে বিটা আমার 12 বলে দিয়েছে, এইচটা বলছে কি এখানে b/3, তার মানে 12/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4 সেন্টিমিটার। আমাদের দরকার এখন ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে এখানে উচ্চতা, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 2, 12 দুগুণ হচ্ছে এখানে 24 বর্গ সেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মোট দ্রব্যের 80% দ্রব্য 20% লাভে বিক্রি করা হয়, বাকি দ্রব্যকে 30% খরচে বিক্রি করা হয়, সেক্ষেত্রে মোটের ওপর তার লাভের হার কত হবে? সব থেকে ভালো হয়, দেখো আমি ধরলাম যে মোট দ্রব্য আমার এখানে 100 খানা আছে, প্রতিটার কেনা দাম পড়ছে কত 1 টাকা করে, মোট দাম পড়ছে আমার এখান থেকে 100 টাকা, অর্থাৎ 100 টাকা আমার টোটাল কস্ট প্রাইস। আর নাম্বার অফ আমার কাছে আর্টিকেল রয়েছে কটা না 100টা। এখন এর মধ্যে 80টা দ্রব্য মানে কি 80টাই হবে এখানে, যার কেনা দাম পড়ছে কত করে না 1 টাকা করে কেনা দাম পড়লে হচ্ছে তোমার 80 টাকা হচ্ছে কেনা। এখন এইগুলো বলছে 20% লাভে বিক্রি করছে, তার মানে সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে না 80-র ওপর 120/100 হয়ে যাচ্ছে কত এখান থেকে না 96 হচ্ছে, ওকে। বাকি দ্রব্যকে বলছে 30% ক্ষতি, পড়ে আছে কত, আর এখানে 80 চলে গেছে মানে 20খানা দ্রব্য পড়ে আছে, 20খানা দ্রব্যের কেনা দাম কত না 20 টাকা, এক্স্যাক্ট 20 টাকায় পড়ে আছে এখানে। আচ্ছা এখন এইটা কিন্তু 30% ক্ষতিতে বিক্রি করছে, সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে না 20-র ওপর হচ্ছে 70 বাই হচ্ছে এখানে আমাদের 100, এখানে পাচ্ছি কত আমি না 14 পাচ্ছি, ওকে। তাহলে দেখো এখান থেকে দেখো মোট সিপি তো আমার প্রথমেই বলা ছিল 100 টাকা হচ্ছে আমার এখান থেকে মোট সিপি, তাহলে মোট এসপিটা কত পাচ্ছি এখান থেকে আমরা 96, 4 হচ্ছে 100 আর 10 মানে 110। তার মানে দেখো আলটিমেট লাভ কত হচ্ছে 100 টাকার ওপর দেখো 10 টাকা বাড়লেই পাচ্ছি এটা, অর্থাৎ 10% হচ্ছে আমার এখানে কিন্তু মোটের ওপর লাভের হার। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একজন দোকানদার তার দ্রব্যের ধার্য মূল্য এমনভাবে স্থির করে যাতে কিনা 20% ছাড় দেওয়ার পরও সে 28% লাভ করে, সেক্ষেত্রে ক্রয় মূল্য থেকে কত শতাংশ উপরে সে ধার্য মূল্য স্থির করেছে, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি বঞ্চ, আমি ধরে নিই এখান থেকে সাপোজ সিপি হচ্ছে এখান থেকে আমার 100, তাহলে আমার মার্কড প্রাইসটা কত হবে এখান থেকে ধরলাম আমি সাপোজ যে 100 + x, যেটা আমি এক্সটা বাড়িয়ে রেখেছি এর ওপর, ঠিক আছে। এখন বলছে 20% ছাড় দেওয়ার পর, দেখো তাহলে ছাড় দেবে কার ওপর, নিশ্চয়ই এই এমপির ওপর, তাহলে এর ওপর 20% ছাড়, তার মানেই হচ্ছে 100 + x, এইটার ওপর হচ্ছে কত না এখানে 80/100। এখন এটা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য, ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। আবার বলছে কি না ছাড় দেওয়ার পরও 28% লাভ করে, 28% লাভ মানে এটাও আমি একটা বিক্রয় মূল্য পাবো, যার মানটা হচ্ছে কত এখান থেকে 128, অর্থাৎ এখান থেকে পাচ্ছি কত না 128 পাচ্ছি, ওকে। 20 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি, 20 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 5, গুণ করো এখান থেকে, তাহলে 400 প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 4x, আচ্ছা 5 × 128 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5 × 40 0 হাতে 4, 5 এবং 60 আর 4 হচ্ছে এখান থেকে 64, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে দেখো কত না 240 বাই হচ্ছে 4 সমান দেখো 60, অর্থাৎ 100-র ওপর নিশ্চয়ই 60 বাড়িয়ে রেখেছে, তার মানে এখান থেকে 60% বাড়িয়ে কিন্তু ধার্য মূল্য স্থির করেছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো মূলধন সরল সুদের হারে 2 বছরে হচ্ছে 900 টাকা, 4 বছরে হচ্ছে কত না 1080 টাকা, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত? তাহলে আমি ধরলাম এখানে ক্যাপিটালটা হচ্ছে পি আর রেটটা হচ্ছে আমার এখান থেকে আর, তাই না। এখন দেখো কি হচ্ছে এখান থেকে পি প্লাস 4 বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 1080, এটা ধরলাম ঠিকই বাট এটা লাগবেই না।
আচ্ছা পি প্লাস 2 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 900 টাকা। এখন সিম্পল বিয়োগ করে দাও এইটাকে, এখান থেকে বিয়োগ করলে কী পাবো, এখান থেকে পাবো আমরা 2 বছরের ইন্টারেস্টটা পাচ্ছি। কত সেটা দেখো পাচ্ছি, এখান থেকে বিয়োগ করেই পাচ্ছি, এখান থেকে আমরা 180 পাচ্ছি। এটা হচ্ছে 2 বছরের ইন্টারেস্ট। এখন এটাকেই এখান থেকে বাদ দিলে আমরা এখান থেকে পেয়ে যাবো কি না ক্যাপিটালটা পাবো। ক্যাপিটাল কী পাচ্ছি এখান থেকে না 900 থেকে 180 বাদ, এখান থেকে পাচ্ছি কত আমি 720 পাচ্ছি। তাহলে দেখো 180 টাকা সুদ হচ্ছে 720 টাকার ওপর, ঠিক আছে 2 বছরে এটা। তাহলে আমি ধরলাম R% রেটে বাই হচ্ছে 100, এইখানটায় আমি আরটা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইটা কাটে পাচ্ছি আমরা এখান থেকে 4, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 100 বাই হচ্ছে 8, যার মানটা হচ্ছে কত না 12.5%। 12.5% হচ্ছে এখানে বার্ষিক সুদের হার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কি বলছে এখানে, একটা মিশ্রণে বলছে অ্যাসিড এবং জল অনুপাত কত না 5:3। যদি এতে 12 লিটার জল মেশানো হয় সেক্ষেত্রে অ্যাসিড এবং জল অনুপাত 5:6 হয়, সেক্ষেত্রে মিশ্রণে অ্যাসিডের পরিমাণটা কত। অ্যাসিড আর হচ্ছে ওয়াটার রেশিও কত আছে এখান থেকে 5:3, 12 লিটার এখানে আমি জল মেশাচ্ছি, রেশিও কত হচ্ছে এখান থেকে 5:6। দেখো অ্যাসিডটা এখানে চেঞ্জ হয়নি, যেটা খুব ভালো কথা, কারণ অ্যাসিডটা এখানে পাল্টায়নি, একই থাকার কথা, ঠিকই আছে এটা। আচ্ছা 3 থেকে দেখো এখানে জলটা ছড়িয়েছে 6, তার মানে 3 বেড়েছে, তাহলে এই 3-এর মানটা কত এখান থেকে 12 লিটার, তাহলে 1-এর মানটা পাচ্ছি কত এখান থেকে 4 লিটার। চাইছে কি মিশ্রণে অ্যাসিডের পরিমাণ, অর্থাৎ 5-এর মানটা দরকার। 5 × 4, 1-এর মান যদি 4 হয় তাহলে 5-এর মান কত হবে 20 লিটার। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, রমন এবং রাজু 5500 টাকার বিনিময়ে একটা কাজ নেয়। রমন একা ওই কাজটা 5 দিন এবং রাজু একা ওই কাজটা 6 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজটা করে তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত অর্থের মধ্যে অন্তরটা কত হবে, ঠিক আছে। আচ্ছা প্রথম কথা দেখো, ওরা যে একদিনে কাজটা করছে, সেই একদিনের কাজ মানে ওদের কি হচ্ছে না, তাদের কিন্তু এফিসিয়েন্সিটা হচ্ছে। রমনের একদিনের কাজ কত, রাজুর একদিনের কাজটা কত। দেখো রমনের কাজ মানে হচ্ছে এটা 1/5 হয়ে যাচ্ছে, আর রাজুর কাজ মানে হচ্ছে কত এখান থেকে 1/6। এটা কিন্তু আলটিমেট এফিসিয়েন্সি রেশিও, আর এই রেশিওতেই কিন্তু এই টাকাটা ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কি না 6:5। এখন 6 আর 5 জুড়লে পাচ্ছি এখান থেকে আমি 11। মোট টাকা কত এখান থেকে না 5500, তাহলে এখান থেকে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমি কত না 500। এখন চাইছে কি তাদের মধ্যে প্রাপ্ত অর্থের মধ্যে অন্তর, তার মানে সেই 6 আর 5-এর মধ্যে গ্যাপটা কত 1, অর্থাৎ 1-এর মানটাই চাইছে এখান থেকে, যে মানটা আমার এখানে অলরেডি বার করা হয়ে গেছে। 500 টাকা হচ্ছে তাদের প্রাপ্ত অর্থের মধ্যে অন্তর। নেক্সট হলো কী বলছে এখানে, 8 জন বন্ধুর একটা গ্রুপের গড় ওজন কত এখানে 70 কেজি। যদি 70 কেজি ওজনের একজন ব্যক্তি গ্রুপে যোগদান করে সেক্ষেত্রে নতুন গড় ওজনটা কত হবে। খুব ভালো প্রশ্ন। দেখো কনসেপ্ট বুঝতে হবে। 70 কেজি হচ্ছে এখান থেকে গড় ওয়েট। যদি এই গড়ের থেকে বেশি ওয়েটের কেউ আসতো সেক্ষেত্রে গড়টা পাল্টাতো, সেক্ষেত্রে গড়টা কিন্তু আমার বাড়তো। যদি এর থেকে কমে কেউ আসতো সেক্ষেত্রেও গড়টা কিন্তু আমার পাল্টাতো, গড়টা কিন্তু একটু কমে যেত। কিন্তু এক্স্যাক্ট সেম আসার জন্য কিন্তু গড়টার কোনো রকম পরিবর্তন হবে না, আলটিমেট পরিবর্তন হবে এখান থেকে 0। কারণ 70 ছিল, 70 কেজিরই লোক এসছে একজন, সেক্ষেত্রে কী হচ্ছে না কোনো রকম চেঞ্জই হচ্ছে না, সেক্ষেত্রে গড় ওজন যা আছে তাই থাকবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে। এখন আমরা এমনি টোটাল করে করতে পারি, তাহলে 8 জন বন্ধুর গড় ওজন কত এখান থেকে 70 করে হলে মোট কত না 8 × 70 মানে পাচ্ছি এখান থেকে আমরা 560। এখন বলছে আরও 70 কেজি ওজন একজন এসছে, অর্থাৎ এখান থেকে হয়ে গেল 630 জন। তাহলে এখন গড় কত হবে 630 হচ্ছে মোট ওয়েট, আর এখান থেকে মোট জন কত এখানে 8 জন, আর এখানে হচ্ছে 1 জন মানে 9 জন। সেই ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত না 70। এই সব থেকে বেস্ট হয় যে গড়টা ছিল সেই গড়ে যদি সেম লোক আসে সেক্ষেত্রে গড় ওজনটা একই থাকে। অপশান সি হচ্ছে রাইট। নেক্সট চলো, অমর, আক্রম এবং বৈভব একসাথে একটা কাজ 20 দিনে করতে পারে। যদি অমর আক্রমে 3 গুণ দ্রুত কাজ করে এবং আক্রম বৈভবের দ্বিগুণ দ্রুত কাজ করে সেক্ষেত্রে বৈভব একা একই কাজ কদিনে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা অমর, এটা হচ্ছে অমর, এটা হচ্ছে আক্রম, আর এটা হচ্ছে আমার বৈভব। যদি বৈভবের এফিসিয়েন্সি হয় 1, তাহলে আক্রম হচ্ছে বৈভবের দ্বিগুণ, অর্থাৎ 2 হচ্ছে এর এফিসিয়েন্সি। অমর কী হবে আক্রমের 3 গুণ মানে হচ্ছে এটা 6। এটা হচ্ছে প্রত্যেকে কিন্তু এফিসিয়েন্সি রেশিও। এখন বলছে তারা একসাথে কাজটা কিন্তু 20 দিনে করতে পারে, সেক্ষেত্রে মোট কাজের পরিমাণটা কত হচ্ছে টোটাল এফিসিয়েন্সি 6 + 2 + 1 ইন্টু হচ্ছে টোটাল ডেজ মানে × 20।
6 2 8 একে হচ্ছে 9 20 হচ্ছে এখান থেকে 180 ইউনিট হচ্ছে আমার এখান থেকে মোট কাজ। এখন কি চাইছে এখান থেকে, বৈভব একা কাজটা কদিনে করতে পারবে, তো রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ কী হবে, মোট কাজের পরিমাণ হচ্ছে এখান থেকে 180, বৈভবের এফিসিয়েন্সি কত না 1, তাহলে টাইম লাগবে কত এখান থেকে না 180 দিন। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো ট্রেন বিপরীত দিকে একই বেগে দৌড়াচ্ছে, বিপরীত দিকে একই বেগে, মানে ধরো এ যদি এই দিকে যাচ্ছে এ তাহলে এই দিকে যাচ্ছে, প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত এখান থেকে না 255 মিটার, তারা পরস্পরকে 17 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটা ট্রেনের বেগ কত, আমি ধরলাম প্রত্যেকের বেগ তো এখানে ভি বলেই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকের বেগ ভি বলে দিয়েছে। এখন দেখো যেহেতু এরা বিপরীত দিকে দৌড়াচ্ছে তাহলে কি হবে, আপেক্ষিক বেগটা কি হবে এখান থেকে ভি প্লাস ভি 2v হবে কিন্তু এখানে আপেক্ষিক বেগটা। ওকে, আচ্ছা এখন দেখো তারা কিন্তু 17 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করছে। আমরা জানি ভালো করে যে এ সমান ভিটি, এ সমান হচ্ছে কি না ভি ইন্টু হচ্ছে টি, আর এখানে তো এটা আর হবে মানে রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা দূরত্বটা কী হবে এখান থেকে, প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য সেটা হবে কি না 255 করে দুবার, মানে একে অপরকে অতিক্রম করা মানে কিন্তু নিজেদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করছে। বেগটা এখান থেকে 2v পেয়ে গেছি আমি এখান থেকে। আচ্ছা এখান থেকে দেখো আমাদের টাইম লাগছে কত এখান থেকে না 17 সেকেন্ড। আচ্ছা এবার দেখো ভির মান কত হবে এখান থেকে, 5 5 10 0 হাতে হলো 1, 25 25 50 এক হচ্ছে এখান থেকে 51, আর এখানে পাচ্ছি আমি 2 ইন্টু হচ্ছে 17, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা 30/2 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 15 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে প্রতিটা ট্রেনের বেগ। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একজন মানে একটা পরিবারের 9 জন পুত্রের গড় বয়স বলছে কত এখান থেকে না 13 বছর, মা বাবা এবং পুত্রদের বয়সের গড় কত বলছে এখান থেকে 20 বছর। যদি মা বাবার থেকে 9 বছরের ছোট হয় সেক্ষেত্রে বলছে কি না বাবার বয়সটা কত। দেখো 9 জন পুত্রের মোট বয়স কত এখান থেকে 9 ইন্টু হচ্ছে 13 সমান হচ্ছে এখানে 117। এখন বলছে দেখো মা বাবা এবং পুত্রদের বয়সের গড় কত বলছে এখান থেকে 20, তাই বলতে পারি এখান থেকে যে ফাদার মাদার আর সমস্ত সন্স মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 20 ইন্টু কত। দেখো এখানে ছিল 9 জন ছেলে, 9টা ছেলে আর বাবা মাকে ধরে হচ্ছে এখান থেকে 11 জন টোটাল, এখানে পাচ্ছি আমি কত না 220 হচ্ছে কিন্তু টোটাল এদের এজটা। এখন এর মধ্যে 117 কিন্তু হচ্ছে ছেলেদের টোটাল এজটা, তাহলে এখান থেকে জাস্ট বাবা মার যোগফলটা কত পাচ্ছি এখান থেকে আমি 220 থেকে 117 বাদ দাও, এখান থেকে পাচ্ছি কত আমি না 103। আর এখানে বারবার বলে দিয়েছে যে বাবা মায়ের থেকে 9 বছরের বড়, মানে মা এখান থেকে বাবার থেকে ছোট মানেই তো বাবা বড়, তাহলে এফ থেকে এম বাদ দিতে পারছি এখান থেকে আমরা 9। এখন চাইছি কি এখান থেকে বাবার বয়স চাইছে, তাহলে জাস্ট যোগ করে দাও, যোগ করে দেখো এম কেটে যায়, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2f 103 প্লাস 9 মানে পাচ্ছি এখান থেকে আমরা 112, তাহলে এফের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 56, 56 হচ্ছে কিন্তু এখানে বাবার বয়স। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 31 32 এবং 33কে 5 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে। সবার আগে দেখে নাও লাস্টের ইউনিট ডিজিটটা, দেখো 3 2 আর হচ্ছে এখানে 1, 3 2 6, একে হচ্ছে 6, তাই না। এইটা থাকছে মানে এর আগে যাই সংখ্যা থাকুক না কেন যখন আমি ভাগ করছি জাস্ট এইটাকে ভাগ করলেই আমি পাবো যে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5 পাচ্ছি, এখানে থাকছে আমার 1, অর্থাৎ 1ই কিন্তু আমার এখানে ভাগশেষটা থাকবে। ওকে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। গুণটা করে যাই আসুন না কেন সবসময় যখন ভাগ করব আমরা সবসময় যদি দেখি যে 5-এর থেকে বড় আছে মানে জাস্ট ওইটাকেই ভাগ করে দেখে নেবো আমরা যে আমাদের ভাগশেষটা কত থাকছে। তো এখানে থাকছে 1, যদি 0 বা 5 থাকতো সেক্ষেত্রে আমি বলতে পারতাম যে ভাগটা তো পুরোপুরি মিলে যাবে, সেক্ষেত্রে ভাগশেষ কি থাকবে না, মানে 0 ভাগশেষ থাকবে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে ভগ্নাংশে পরিণত করো। 2 আর 7-এর মাথায় কিন্তু এখানে দাগটা রয়েছে, দাগ বাদ দিয়ে সংখ্যা মানে হচ্ছে দেখো 4 2 7। ওকে, এখন দাগ নেই কার মাথায়, দেখো 4-এর মাথায় নেই, তো মানে মাইনাস হবে 4 এখান থেকে। দুটো ঘরে দাগ মানে দুটো 9 আসবে, একটা ঘরে দাগ নেই মানে কিন্তু এখানে পাশে একটা 0 বসবে। তার আলটিমেট কত হলো এখান থেকে 423 বাই হচ্ছে 990, 423 বাই 990 মানে হচ্ছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, এম এবং এন প্রার্থীর নম্বর অনুপাত কত এখান থেকে 10:11। এম এর নাম্বার যদি 200 হয় সেক্ষেত্রে এন এর নাম্বার কত, দেখো এম ইস্টু হচ্ছে এন, 10 হচ্ছে 11। এখন এই 10-এর মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না 200, অর্থাৎ এর সাথে আমি 20 গুণ করছি, তাহলে এর সাথে আমি জাস্ট 20 গুণ করলে কিন্তু আমি এখান থেকে এন এর নাম্বারটা পেয়ে যাবো। পাচ্ছি কত এখান থেকে না 220, তাই এন নাম্বার কত হচ্ছে এখান থেকে 220।
যদি এই গুণটা না বুঝতে পারো সেক্ষেত্রে করে দাও, এইভাবে করো। 10-এর মান হচ্ছে এখান থেকে 200, তাহলে 1-এর মান হচ্ছে এখান থেকে 20, আমার লাগবে হচ্ছে এখান থেকে এনের নাম্বার, এখান থেকে 11 নাম্বারটা দরকার আমার, তাহলে 11 ইন্টু হচ্ছে 20 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 220, অর্থাৎ একই হবে, সেই অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসে ভালো আছে লাইক করো, কতগুলো নিয়ে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসবে রাখো পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।